ঢাকার কোন আসনে কত ভোটার স্থানান্তর? আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনীর বার্তা। ক্ষমতায় বসে নির্বাচন করছে জামায়াত এনসিপি। ভবিষ্যতে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা, বললেন মির্জা ফখরুল। পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অস্বাভাবিকভাবে ভোটার স্থানান্তর হয়েছে দাবি করে বিএনপি বারবার ভোটের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ আনছে। বিশেষ করে ঢাকার কিছু আসনে ব্যাপক হারে ভোটার স্থানান্তর হওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের অর্থাৎ ইসির সামনে এনেছেন দলটি। তবে নির্বাচন কমিশন ইসি বলছে, যে হারে ভোটার স্থানান্তর হয়েছে তা স্বাভাবিক। গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের আগস্টে ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের আহ্বান করে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি এছাড়া পুরো বছর ধরে কার্যক্রমটি পরিচালনা করে। গত নভেম্বর পর্যন্ত ঢাকা অঞ্চলের ভোটার এলাকা পরিবর্তন করেন ৮৬,৮৮৫ জন, ফরিদপুর অঞ্চলে ৩৯,০৯৫ জন, খুলনা অঞ্চলে ৮১,৭২৫ জন, ময়মনসিংহ অঞ্চলে ৭৮,৮০৫ জন, রংপুর অঞ্চলে ৬৩,৮৯৭ জন, সিলেট অঞ্চলে ২৭,৫৭৬ জন, রাজশাহী অঞ্চলে ৭২,৮১৫ জন, বরিশাল অঞ্চলে ৮৫,৭২০ জন, কুমিল্লায় ১,০৫,৫৪৩ জন এবং চট্টগ্রামে ৩০,০৮৫ জন এলাকা পরিবর্তন করেছেন। ঢাকা জেলার ২০টি আসনে ভোটার এলাকা পরিবর্তন করেন ৪৯,৯৯২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঢাকা মহানগরের নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরিদর্শনকালে তিনি অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। সেনাপ্রধান সভায় উপস্থিত কর্মকর্তাদের আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সেনাবাহিনীর প্রধান জাতীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি নিয়োজিত সেনা সদস্যদের জনগণের প্রতি নাগরিক বান্ধব আচরণ বজায় রেখে কাজ করার নির্দেশ দেন। ইনএইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় বর্তমানে সারা দেশে মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে রাখতে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন। মূলত একটি ভীতি মুক্ত ও স্বচ্ছ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই সেনাবাহিনীর এই তৎপরতার মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার জিওসি, ৯ পদাতিক ডিভিশন জিওসি এবং সাভার এরিয়া কমান্ডার সহ সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অসামরিক প্রশাসনের পক্ষে ঢাকার বিভাগীয় কমিশনার সহ বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় নির্বাচনের দিন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার সম্ভাব্য চ্যালেঞ্জগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সব সংস্থার মধ্যে কাজের সমন্বয় নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নিরলসভাবে দেশের বিভিন্ন অঞ্চল সফর করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, রংপুর, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছেন। সকল বিভাগ ও জেলার প্রশাসনের সঙ্গে এই সমন্বিত আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। প্রতিটি পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রেক্ষাপট বিবেচনা করে প্রয়োজনীয় কৌশলগত নির্দেশনা প্রদান করেছেন। ঢাকা ৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে জামায়াত এবং তাদের বাচ্চারা অর্থাৎ এনসিপি। সরকার প্রধান নিজেই বলেছে ওরা তাকে বসিয়েছে, তাই জামায়াত আর এনসিপি ক্ষমতায় বসে নির্বাচন করছে বলে অভিযোগ করেন তিনি। একটি দল ৭১ মেনে নিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, পুরনো শকুন ১৯৭১ সালে বাংলাদেশকে মেনে নিতে পারেনি, এখন পর্যন্ত এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সকাল বিকাল বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই চক্র ভোট ব্যাহত করার চেষ্টা করছে। চক্রটি নতুন নয়। এ সময় কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি আরো বলেন, জনগণের ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে প্রশাসনে থাকা জামায়াতের লোকেরা। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে। বিএনপির সিনিয়র এই নেতা অভিযোগ করেন, একটি বিশেষ দলকে ক্ষমতায় নেওয়ার জন্য চেষ্টা চলছে, যদি না পারে তাহলে নির্বাচন বানচাল করবে। ভোট কারচুপির শঙ্কার কথা জানিয়ে তিনি আরো বললেন, ভোটের ফলাফল ঘুরিয়ে দিতে পারে একটি পক্ষ। আমি মারাত্মকভাবে ভোট কারচুপির সংখ্যা
দেখছি। বিএনপি হলো একটি জাতীয়তাবাদী দল, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এইটা আমরা মানতে পারছি না। তিনি হুঁশিয়ারি করে বলেন, এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, মিথ্যা আর ষড়যন্ত্র করে লাভ নেই, আমরা তা মেনে নেব না। ভোটের ফলাফল নিয়েই আমরা ঘরে ফিরব। বিরোধী পক্ষের প্রতি অভিযোগ জানিয়ে তিনি বলেন, ওরা চাচ্ছে আমি কোথাও না কোথাও একটা গন্ডগোল করি, কিন্তু আমি তা করব না। নির্বাচনের আগে আমি কোনো গন্ডগোল করতে চাই না, যদি প্রয়োজনে নির্বাচনের পরে করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না। ফলে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও তিনি কোনো দীর্ঘমেয়াদী বা স্থায়ী বাধা হয়ে দাঁড়াতে পারবেন না। ভারতের ইংরেজি সাময়িকী দ্য উইকেট দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সব মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ ও আঞ্চলিক কূটনীতি নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটি সময় পর্যন্ত শেখ হাসিনা রাজনীতিতে একটি ফ্যাক্টর হিসেবে বিবেচিত হলেও দীর্ঘমেয়াদে তিনি আর প্রাসঙ্গিক থাকবেন না। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করে ক্ষমতা কেন্দ্রীভূত করার কারণে দেশের রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। তবে এই সংকট কাটিয়ে উঠে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও ইতিবাচকভাবে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটাই হওয়া উচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে। তার ভাষায়, প্রায় 15 বছর ধরে জনগণ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। বিশেষ করে 18 থেকে 30 বছর বয়সী বিপুল সংখ্যক তরুণ ভোটার কখনো স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। ফলে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি উল্লেখযোগ্য হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন ঘিরে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। প্রচারের সময় কিছু বিচ্ছিন্ন সমস্যা হলেও তা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবে না। জাতীয় ঐক্য সরকার গঠনের বিষয়ে মির্জা ফখরুল বলেন, গত 15 বছর ধরে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আন্দোলনের সময় বিএনপি বাম ডান ও উভয় ধারার প্রায় 20 থেকে 24টি রাজনৈতিক দলের সঙ্গে যুগপৎ আন্দোলনে যুক্ত ছিল। তিনি বলেন, বিএনপি ঘোষিত 31 দফা সংস্কার এজেন্ডার ভিত্তিতেই সরকার গঠন করা হবে এবং কেবল আন্দোলনের শরিক দলগুলোকে জাতীয় ঐক্য সরকারের অংশ হিসেবে বিবেচনা করা হবে। জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির কোনো চুক্তি নেই এবং ভবিষ্যৎ জাতীয় ঐক্য সরকারেও দলটি অন্তর্ভুক্ত হবে না। ছাত্রদের উদ্যোগে গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির সঙ্গে জোট না হওয়ার বিষয়ে তিনি বলেন, আসন বন্টন নিয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। নতুন প্রতীক নিয়ে নির্বাচনে জয় পাওয়া কঠিন হয়। বিএনপি নিজেদের প্রার্থীদেরই নিয়েই আত্মবিশ্বাসী ছিল। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন, যদিও দলীয়ভাবে অংশ না নেওয়ার নির্দেশনা দেওয়া আছে, যার ফলে আওয়ামী লীগের অনুপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তনে তরুণ ভোটারদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। টি-20 বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তে বাংলাদেশের পাশে থাকার জন্য পাকিস্তানকে ধন্যবাদ দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় আসিফ নজরুল লিখেছেন, ধন্যবাদ পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ লিখেছেন, বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন, আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না, কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থেকে এবারের টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়েছে বাংলাদেশ। তাদের পরিবর্তে র্যাঙ্কিং অনুযায়ী সুযোগ দেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এরপরই পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হচ্ছিল, বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানও, সেটি হতে পারে বিশ্বকাপ বর্জন করাও। গত রোববার পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে তারা দল পাঠাবে, তবে বর্জন করবে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কারণ যদিও অনুমতই, তবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকার বা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তখন কিছু জানানো হয়নি। অবশেষে বুধবার ব্যাপারটি নিশ্চিত করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রিসভায় তিনি বলেন, টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে ভারতের বিপক্ষে আমরা খেলব না, কারণ পাকিস্তান বলেছে এটি খেলাধুলার মাঠ, রাজনীতি নয়। ক্রীড়াক্ষেত্রে কোনো রাজনীতি থাকা উচিত নয়। আমরা খুব ভেবে চিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি খুব উপযুক্ত সিদ্ধান্ত এটি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।